वेनाक्षरसमाम्नायमधिगम्य महेश्वरात् कृत्स्नं व्याकरणं प्रोक्तं तस्मै पाणिनये नमः। वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। अस्तु, तर्हि वयम् अद्य द्वितीयविभक्तिविषये पठामः। इतः पूर्वं वयं प्रथमविभक्तिविषये गतवन्तः आसन्। अधुना द्वितीयविभक्तिविषये वयं गच्छामः। द्वितीयविभक्ति कुत्र अस्ति? पश्यन्तु, द्वितीयविभक्तिः 29 पृष्ठायाम् अस्ति, 29 पृष्ठाय। সবাই একটু বের করুন। বের করছেন? হেল্পস দ্য স্টাডি অফ সংস্কৃত। হ্যাঁ স্যার, দেখছি। 29 নম্বর পৃষ্ঠায় হেল্পস দ্য স্টাডি অফ সংস্কৃত। 29 পৃষ্ঠা দেখছি স্যার। পেয়েছেন? আগে হ্যাঁ পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, সবাই পেয়েছেন তাই তো? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, এখানে প্রথমে লেখা আছে কর্মণি দ্বিতীয়া, অর্থাৎ কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। খুব সহজ জিনিস, আপনারা সবাই জানেন। সুতরাং এখানে আর কোনো প্রশ্ন আমার মনে হয় দরকার নেই। দরিদ্রান ভর কৌন্তেয়, ঠিক আছে। তো এখানে যেহেতু দরিদ্রকে মানে ভরণ পোষণ করতে বলছে, সেই কারণে দরিদ্র শব্দে দ্বিতীয় বিভক্তি হয়েছে। যেহেতু কর্মকারক, তাই দ্বিতীয় বিভক্তি হয়েছে। কর্মকারক, তারপর লেখা আছে ক্রিয়ায়া আক্রান্তম কর্ম। ক্রিয়ায়া আক্রান্ত মানে কর্তার ক্রিয়া দ্বারা যাহা আক্রান্ত হয় তাহাকে কর্মকারক। অর্থাৎ মানে মানে কর্তা যেটা ঈপ্সিত আর কি, কর্তা যেটা মানে ক্রিয়া দ্বারা যেটা করতে চায় বা যেটা করে, ঠিক আছে, সেটাই হচ্ছে কর্ম। আমরা বাংলায় যেভাবে শিখেছি সেভাবেই শিখি না। এখানে সংস্কৃতের বিশ্লেষণ আমরা যাব না, যেহেতু আমরা একেবারেই প্রাথমিক স্তরে আছি। আমরা খুব সহজেই জানবো যে কর্তা যেটা করে সেটাই কর্ম। এখন দেখুন, এখানে বলা হচ্ছে যে সুশীলহ পুস্তকম পঠতি। তাহলে এখানে কর্তাকে আর ক্রিয়াকে? সুশীল কর্তা আর ক্রিয়া? পদ্ধতি ক্রিয়া। আর এই যে কর্তা ক্রিয়ার দ্বারা যেটা মানে যেটা সম্পন্ন করে আর কি, সেটা হচ্ছে কি? পুস্তকম পঠতি, সে পড়ছে পুস্তক। তাহলে এই পুস্তকমটা ক্রিয়া, দ্বিতীয় বিভক্তি, কর্মকারক। যেহেতু কর্মকারক সেহেতু দ্বিতীয় বিভক্তি হচ্ছে কর্মকারক, সেই কারণে পুস্তকমটা দ্বিতীয়ের এক বচন হবে। ক্লিয়ার? পুত্র পিতরম প্রণামতি, অর্থাৎ পুত্র পিতাকে প্রণাম করেন। এখানে কর্তা পুত্র হয়, যেহেতু প্রণাম করার কাজটা কর্তা করছে, পুত্র করছে। প্রণামতি হচ্ছে প্রণাম করে। এই যে কর্তা এবং ক্রিয়া প্রণাম করছে, মানে প্রণামটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে না? পিতরম, পিতার দ্বারা। পিতাকে সে প্রণাম করছে, সেই কারণে পিতা এখানে কর্ম করে। আর পিতৃ শব্দের দ্বিতীয় এক বচন পিতরম, দাত্রী শব্দের দাতারম, পিতৃ শব্দের পিতরম, এটা পিতৃ শব্দ, সেই কারণে পিতরম হয়েছে। আপনারা যে শব্দরূপগুলো দেখবেন সে শব্দরূপগুলো একটু পড়বেন, ঠিক আছে? শব্দরূপগুলো পড়লে মানে একবার করে দেখবেন প্রতিদিন, পুরো এক সপ্তাহ থাকে শব্দরূপ ধাতুরূপগুলো একবার দেখে নেবেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। মানে একবার শব্দরূপ দেখে নিয়েছেন মানে আর কখনো দেখবেন না, তাহলে কিন্তু আগাতে পারবেন। ঠিক আছে, আমরা এরপরে যাই। অধিশিস্থাসাম অধিকরণম, ঠিক আছে। এখন দেখেন বলা হচ্ছে অধিপূর্বক শি স্থা ও আশ ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত। যেমন ধরুন
আমরা প্রথম শিশু খাটে বা শয্যায় শয়ন করে, তাই তো? এখন এখানে বলুন তো শয্যাটা কোন কারক? শিশু খাটে শয়ন করে, এখানে খাটটা কি, কোন কারক? কর্মকারক। না, খাটে কর্মকারক। স্থান বোঝাচ্ছে, সেই কারণে এটা অধিকরণ কারক হয়। অধিকার করেছে শয্যা, সেই জন্য শয্যাটা অধিকরণ করে, ঠিক আছে? তাহলে আমরা বলবো শিশুহু শয়্যায়াম শেতে, তাই তো? শেতে কেন হয় জানেন তো? এটা কি জানেন শেতে কিভাবে হয়? আপনারা শেতে হচ্ছে, জি, শেতের উপরে একটু দেখে নিন, এটা সি ধাতু, ঠিক আছে? এটা এটা হচ্ছে সমগ্র ব্যাকরণ কৌমুদীতে দেখুন, আহ সমগ্র ব্যাকরণ কৌমুদীতে আছে হচ্ছে আপনার 271 নম্বর পৃষ্ঠায় আছে। সমগ্র ব্যাকরণ কৌমুদী 271 নম্বর পৃষ্ঠা। পেয়েছেন? 271 পেয়েছেন 271? পেয়েছি স্যার। দেখেন এখানে লট লকারের রূপ আছে, শেতে, শায়াতে, শেরাতে, ঠিক আছে? শেবে, সারাবে, শেদ্রে, সারে, শেরাবে, শেবাহে, ঠিক আছে? এই যে সে বাহে, সে মাহে, এই যে রূপটা আছে, এটা কিন্তু সি ধাতুর রূপ, ঠিক আছে? সি ধাতুর এই লটের রূপ, এটা আত্মনেপদী ধাতু, লট, লোট, লং, বৃদ্ধি প্রত্যেকটা রূপ আছে, সেই কারণে যেহেতু লটের প্রথম আর এক বচনের শেতে আছে, সেই কারণে শিশুকে শয়্যায়াম শেত, ঠিক আছে? কিন্তু এখানে একটা জিনিস বলছে, দেখেন, বলছে অধিপূর্বক সি, স্থা ও আস ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এখন এটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ভুল না। এখন যদি আমি এই যে শিশুহু শয়্যায়াম অধিশেতে করে দিই, মানে সি ধাতু অধিশেতে, অধিহেতু উপসর্গ এই একই মানে, সে ধাতু স্মরণ করা, অধিশেতে মানুষ স্মরণ করা, দুটোর ভিতরে কোনো পার্থক্য, এটা জাস্ট একটা উপসর্গ যুক্ত হচ্ছে, ঠিক আছে? উপসর্গ যে সবসময় যে অর্থকে চেঞ্জ করে তা না, অর্থে অলঙ্কৃত, ওই শব্দটাকে অলঙ্কৃত অনেক সময় করে, এখানে অধিশেতে মানে শেষ স্মরণ করে। যখন অধিপূর্বক সি ধাতু আসবে, তখন এই যে অধিকরণ কারকটা, এটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, তখন আপনাকে কর্ম হয়ে যাবে, ঠিক আছে? শয়্যাম অধিশত, শয়্যামটা এখানে কেন তো কর্ম হলে শয়্যাম হয়েছে কেন? কেন লতা শব্দের এই যে শয়্যায়াম হচ্ছে লতা শব্দের লতায়াম, ঠিক আছে? শয্যা মানে শয্যা আর কি, বাংলায় তো তালিবর্ষ অন্তর্জয় জফলা, শয্যা, ঠিক, শয্যা, শয়্যায়াম, অর্থাৎ লতা লতায়াম, শয্যা শয্যায়াম, ঠিক, লতা লতাম, শয্যা শয্যাম, ঠিক আছে? এখানে এই যে অধিপূর্বক সি ধাতু যখন আসছে, তখন এটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে। এটা কখনোই আপনাদের প্রয়োজন হবে না, জাস্ট জানার জন্য, এটা নিয়ে অরিড হওয়ার কিছু না, যেটা খুব কঠিন বা এরকম কিছু না, এটার প্রয়োজন হবে না, জাস্ট জেনে রাখা, তাই আমি আপনাদের জানাচ্ছি। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন আমি যেটা বলেছি? আচ্ছা, একইভাবে দেখেন বলা হচ্ছে অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু, আস ধাতু অধিকরণ কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন যদি আপনি বলেন সে গৃহে অবস্থান করছে, ঠিক আছে, বা সে গৃহে থাকে, অবস্থান করে, তাহলে কি হবে আমাদের বলুন তো? सः गृहायां तिष्ठति। না, অদিতি, অধি আসতে হবে, অধিতিষ্ঠতি। अधितिष्ठति। হ্যালো,
স্যার আমার এখানে গেস্ট আসছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? স্যার হ্যাঁ, তারপর দেখুন এখানে যেটা আছে যে শিশু, যদি আমি বলি যে শিশু, সরি, সে গৃহে অবস্থান করে, তাহলে আমাদের সংস্কৃতটা কি হবে? সহা গৃহে তিষ্ঠতি, তাই তো? হুম সহা গৃহে তিষ্ঠতি, ঠিক আছে। এখন এখানে বলা হচ্ছে যদি অধিপূর্বক স্থা ধাতু, স্থা ধাতু থেকে তিষ্ঠতি হয়, স্থা মানে স্থা ধাতু থেকে তিষ্ঠতি, তিষ্ঠতঃ, তিষ্ঠন্তি, তিষ্ঠসি, তিষ্ঠত, এভাবে রূপ হয়, ঠিক আছে। তিষ্ঠথ, তিষ্ঠথ, এভাবে রূপ হয়। তো স্থা ধাতু বলা হচ্ছে অধিপূর্বক সি এবং স্থা ধাতু ও আশ ধাতুর অধিকরণ করে কর্মসঙ্গ প্রাপ্ত হয়। তাহলে এখানে স্থা ধাতু আছে, এটা অধিকরণ কারক আছে। এখন এখানে যদি আমি বলি সাহা এই অধিতিষ্ঠতি, ঠিক আছে, তাহলে এই যে অধিতিষ্ঠতি যদি আমি বলি, তাহলে এখানে গৃহে যে অধিকরণ করা আছে তার কি হবে? গৃহম। গৃহম হবে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে, ঠিক আছে, কর্মসংজ্ঞা সাহা গৃহম অধিতিষ্ঠতি। এই আমি আবারও বলছি, এটার খুব প্রয়োজন নেই, শুধু জেনে রাখা। আচ্ছা, তারপরে আছে দেখুন বলা হচ্ছে যে অধিপূর্বক সি ধাতু স্থ আস ধাতুর অধিকরণ করা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন আমরা যদি বলি রামহ, রাম গ্রামে বাস করে, ঠিক আছে, তাহলে আমাদের কি বলবো? রামহ রাম। গ্রামে বাস করে, ঠিক আছে, আস ধাতু দিয়ে আমরা প্রয়োগ করি। হুম, আপনার কি, হ্যাঁ, হুম, তাহলে আমরা বলছি যে এখানে বলছে যে আস ধাতু, আস ধাতুর রূপটা আমরা দেখে নিই। আস ধাতুর রূপটা আস। হচ্ছে, দেখুন এই আমি যেগুলো বলছি আপনি একবার দেখবেন, মানে শুধু যে বলে দিলাম ক্লাসে সেটা না, একবার দেখে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে আপনি বুঝে যাবেন। আজ ধাতুটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার হচ্ছে, সমগ্র ব্যাকরণ কৌমুদীতে বের করবেন, ধাতু, দেখেন 262 পৃষ্ঠা সমগ্র ব্যাকরণ, 262 পৃষ্ঠা, পেয়েছেন? আস ধরতে 262। হ্যাঁ, সমগ্র ব্যাকরণ আগে হ্যাঁ পেলাম। এখানে আস্তে, আসাতে, আসাতে, আসবে, আসাতে, আসবে, ঠিক আছে, আসে, আসবহে, আসমহে, এরকম রূপ আছে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু রাম প্রথম পুরুষের এক বচন, সেতু, এবং যেহেতু এটা প্রথম আছে বর্তমান কালে আছে, মানে লটের প্রথম পুরুষের এক বচন, তাহলে কি হবে? লটের প্রথম হুম, পুরুষের এক বচন রূপটা কি আছে? আসতে, তাই তো? তাহলে আমরা বলছি হুম। রামহা, রাম গ্রামে বাস করে, তাহলে রামহা গ্রামে, গ্রাম মিষ্টি। না গ্রামে আসতে, কারণ গ্রামে বাস গ্রামে। করছে, ঠিক আছে, এটা সপ্তমী বিভক্তি হচ্ছে, তাই তো? হুম, এখন যদি আমরা, গ্রামে না। হ্যাঁ, গ্রামে না স্যার। গ্রামে হবে, কারণ হচ্ছে সপ্তমী এক, সপ্তমী হচ্ছে ওই আপনার নর শব্দের সপ্তমী এক বছর নরে হয়, গ্রামে অধিকরণ কারক, তাই না? কোথায় বাস করে, স্থান হুম, যেহেতু বোঝাচ্ছে সেহেতু গ্রামটা অধিকরণ কারক হচ্ছে, সেখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ হবে, ঠিক আছে। এখন যদি গ্রাম। আমরা, যদি এখানে অধি প্রয়োগ করি, তাহলে আমাদের এখানে গ্রাম মানে অর্থাৎ কর্মকারক চলে যাবে, অধি আসতে, অধি আসতে সন্ধি করলে হয় কি হয়? অধ্যাস্তে হয়। যেমন ইতিযুক্ত আদি, ইত্যাদি হয়, ঠিক আছে, ইতিযুক্ত আদি যদি ইত্যাদি হয়, তাহলে অধিযুক্ত আসতে হয় অধ্যাস্তে, যেমন ইতি আদি, তাহলে কি হয়?
ইত্যাদি। ঠিক অধি অধ্যাস্তে, আস্তে অধ্যাস্তে, ঠিক আছে, অধি আস্তে, অধি আস্তে, অধ্যাস্তে অধ্যাস্তে। অধ্যাস্তে, ঠিক আছে। রামম রামঃ গ্রামম অধ্যাস্তে, দেখেন এখানে সেইভাবে লেখা আছে, শিশুঃ শয়্যামধিশেতে স গৃহমধিতিষ্ঠতি, রামঃ গ্রামম অধ্যাস্তে। শয়্যায়াম গৃহে গ্রামে এরূপ না হইয়া শয়্যাম গৃহম গ্রামম এরূপ হয়েছে। ক্লিয়ার? ক্লিয়ার। ঠিক আছে। তারপর দেখুন বলছে উপান উপান্নধ্বং উপান্নধ্যাং বাসাহ। উপান্নধ্বং বাসাহ মানে উপ অনু অধি আং, উপান্নধ্বং। দেখেন এই উপ যোগ অনু যোগ উপযোগ অনুযোগ অধি যোগ আং, ঠিক আছে। এটা করলে হয়, প্রথমে আমি উপযুক্ত অনু, এখানে কি হয় দেখুন, নরযুক্ত অধম নরাধম, তাই না? তাই তো? তাহলে উপযুক্ত অনু কি হবে? উপানু হবে, তাই তো? নরযুক্ত অধম যদি নরাধম হয় তাহলে উপযুক্ত অনু উপানু হবে। আবার অনুযুক্ত অয় কি হয় সন্ধি করলে? অনুযুক্ত অন্যয়। অয় সন্ধি করলে কি হয়? অন্যয়। অনুযুক্ত, হ্যাঁ, অন্যয় হয়। তাহলে অনুযুক্ত অধি হলে কি হবে? এই, ঠিক আছে, অন্যধি। উপান্নধি। আর ঠিক দেখুন ইতিযুক্ত আদি করলে ইত্যাদি হয়, তাহলে অধিযুক্ত আং করলে কি হবে? এই অধিযুক্ত আং। অধ্যং। উপান্নধ্বং, ঠিক আছে। এই যে উপান্নধ্বং না, এই উপ অনু অধি আং এটাকে সন্ধি করে এই উপান্নধ্বং হয়েছে। ক্লিয়ার? মানে উপযুক্ত নরযুক্ত অধম করলে নরাধম, এর জন্য উপযুক্ত অনু করে উপা হয়েছে। আর অনুযুক্ত অয় করলে অন্যয় হয়, সেখানে অনুযুক্ত অধি করলে অন্যা হয়েছে। আবার এই বটা হয়েছে, এবার অধিটার সঙ্গে যখন আপনি আং করছেন তখন অধ্যাং হয়েছে, ওই জপলাটায় আকারে এসে চলে আসছে। এখন এটা সন্ধি করলে উপান্নধ্বং হয়ে গেছে, উপান্নধ্বং বসা, ঠিক আছে। এখন দেখুন এখানে যখন আমি করছি তখন এখন বলা হচ্ছে যে উপ অনু অধি ও আং পূর্বক বস ধাতুর অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। এখানে ওই আগের মতোই, আমি আবারও বলছি, এগুলো খুব প্রয়োজন আমাদের নেই, কিন্তু আমরা তারপরেও জেনে রাখবো। যেমন কৃষ্ণ দ্বারকম উপবসতি, ঠিক আছে। ধরেন যে আমি যদি কৃষ্ণ দ্বারকায় বাস করে, তাহলে আমরা কি বলবো? কৃষ্ণ দ্বারকায় বাস করে। কৃষ্ণ দ্বারকায় বাস করলে কি বলবো বলুন তো? দ্বারকায়ম। ঠিক আছে। দ্বারকায়াম বসতি, দ্বারকায়ম। বসতি, না, তাই তো? বসতি। দ্বারকায়াম কেন হচ্ছে? বসতি। কারণ হচ্ছে অধিকরণ কারক হচ্ছে, তাই তো? অধিকরণ করুন। হ্যাঁ। এখন বলা হচ্ছে দেখেন যে উপ অনু অধি আং পূর্বক যদি এটা হয়, তাহলে এটা ওই যে অধিকরণ কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে যাবে। তখন আমরা বলবো কৃষ্ণ দ্বারকাম, কর্ম হলে দ্বিতীয় বিভক্তি, তার মানে লতাম, দ্বারকাম, এখানে উপবসতি, উপবসতি, মানে এই যে আহ সন্ধি হচ্ছে, মানে সরি, এই যে উপ বসলেই এখানে এই অধিকরণ করাটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। উপবসতি আমরা বলতে পারি, বা আমরা ই বলতে পারি, অনুবসতি, অথবা আমরা ই করতে পারি, বা আমরা অধিবসতি করতে পারি।
এভাবে করতে। আর বুঝতে কোনো সমস্যা হচ্ছে? অর্থাৎ আমরা এই উপ অনু বোঝা যাচ্ছে। উপ অনু অধি এই যোগ করলে আমরা এখানে অধিকরণ কারক আমরা কর্মসংখ্যা প্রাপ্ত হতে পারে। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, বলা হচ্ছে যে এটা কিন্তু বাস করে, আর উপবসতি মানে কি? উপবাস করাও বোঝায়। সেই কারণে দেখেন আপনার 30 নম্বর পৃষ্ঠায় এসে স্টাডি অফ সংস্কৃতে বলছে যে কিন্তু উপবাস অর্থে কর্মসংজ্ঞা হয় না, যথা ব্রাহ্মণাহা মন্দিরে উপবসতি। উপবসতি মানে উপবাস করে, উপবাস মানে যেটা না খেয়ে দেওয়া, হাঙ্গার, ঠিক আছে? মানে ফাস্টিং। এই ফাস্টিং বা উপবসতি মানে বাস করাও বোঝায়, আবার উপবসতি মানে উপবাস করাও বোঝায়। যখন উপবাস করার অর্থে বোঝাবে তখন কিন্তু আর কর্মসংখ্যা প্রাপ্ত হবে না, তখন কিন্তু এটা দ্বিতীয় বিভক্তি, এই এই সপ্তমী বিভক্তি হবে। সেই কারণে বলা হচ্ছে ব্রাহ্মণাহা মন্দিরে উপবসতি। ক্লিয়ার? আচ্ছা, শেষেরটা আংটা আবসতি হলো কেন? আচ্ছা, আঙের ওই যেহেতু এটা একটা নিয়ম আছে, হলন্তিয়াম করলে, হলন্তিয়াম সূত্র অনুযায়ী আঙের উমোটা লোপ হয়ে যায়। যেমন আমরা যখন আহ যে আমরা যখন উপসর্গ পড়ি বাংলায়, তখন আসলে বলে উপসর্গ বলি, কিন্তু আসলে উপসর্গটা আং উপসর্গ। এই আংটা অনেক কারণ আছে, সেটা আপাতত জানার দরকার নেই। আঙের উমোটা থাকে না, ঠিক আছে? এটা হলন্তিয়াম বলে একটা সূত্র আছে, যেহেতু আঙের ইটা হল, সেই কারণটা থাকে। ওটা কিছু প্রয়োজনের জন্য ওটা দেয়া হয়, সেটা যখন প্রয়োজন হবে, যখন আপনি ব্যাকরণে খুব হায়ার স্টাডি করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, অভিনিবেশ বিভাষা, অভিযুক্ত নিপূর্বক অভিনিপূর্বক বৃষ ধাতুর অধিকরণ কারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। যেমন সাধু সন্মার্গে সন্মার্গম, মানে এখানে বলা হচ্ছে বিকল্পে, ঠিক আছে? আহ দেখেন এখানে যদি আমরা বলি যে সাধু সন্মার্গে নিবিশতি, ঠিক আছে? সাধু সন্মার্গে নিবিশতি, আমরা এইভাবে লিখতে পারি। আবার এইভাবে লিখতে পারি আমরা সাধু সন্মার্গে, এবং অথবা আমরা সন্মার্গমও লিখতে পারি। এটা কিন্তু বিকল্পে হচ্ছে, ঠিক আছে? সেই কারণে আমরা সন্মার্গমও লিখতে পারি। সন্মার্গম অভিনিবেশতি, ঠিক আছে? অর্থাৎ আমরা এই অভিপূর্বক নিপূর্বক বীর ধাতু হলে এই অধিকরণ করা বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। সেই কারণে আমরা এখানে অধিকরণ কারকও দিতে পারি, কর্মকারকও দিতে পারি। অর্থাৎ সপ্তমী বিভক্তি দিতে পারি, অথবা আমরা দ্বিতীয় বিভক্তি দিতে পারি। ক্লিয়ার? আসুন, তারপরে বলা হচ্ছে ক্রুধে দ্রুহ ক্রুধে দ্রুহের উপসৃষ্টয়োঃ সম্প্রদানম। উপসৃষ্ট অর্থাৎ উপসর্গযুক্ত ক্রুধ ও দ্রুহ ধাতুর সম্প্রদান কারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আমরা যখন সম্প্রদান কারক বুঝবো, তখন আমরা দেখব যে এই ক্রুধ এবং দ্রুহ ধাতু এটা সম্প্রদান কারক। যার প্রতি ক্রোধান্বিত হয় বা যার প্রতি যে মানে দ্রোহ জন্মে, ঠিক আছে, বা দ্রোহ মানে ক্ষোভ, অ্যাংরি, তাতে চতুর্থী বিভক্তি অর্থাৎ সম্প্রদান কারক হয়। কিন্তু যদি আমরা বলছি যে এই ক্রোধ এবং দ্রুহ ধাতু যদি মানে আপনার উপসর্গযুক্ত হয়, যেমন প্রভু, দেখুন এখানে আমাদের কিন্তু দেখতে হবে প্রভু ভৃত্তায়, ভৃত্তায় ক্রুদ্ধ, ক্রুদ্ধ, ঠিক আছে? ভৃত্তায় ক্রুদ্ধ, ঠিক আছে? কিন্তু যখন এটা উপসর্গযুক্ত হবে, ঠিক আছে, তখন যেটা করতে হবে প্রভু ভৃত্তম
ক্রোধের, অর্থাৎ এই অভি উপসর্গযুক্ত যখন ক্রোধ হবে তখন এটাকে কর্মকারক কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে দ্বিতীয় বিভক্তি হবে। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে বিভাষা দ্বীপহ কারণম, দ্বীপ ধাতুর করণকারক বিকল্পে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। ঠিক আছে, এখানে দেখেন রামহ অক্ষয়ী অক্ষান দিব্যতি, এই দ্বীপ ধাতুর যে করণকারক অক্ষয়ী দিব্যতি, রাম যেমন আমরা বলি যে সে ছেলেটি ফুটবল খেলে, মানে ফুটবল দ্বারা খেলে বলে আমরা এখানে তৃতীয় বিভক্তি করি। ঠিক আছে, তো এখন এখানে যে অক্ষয়ী মানে অক্ষের দ্বারা যে খেলা, ডিশ অক্ষ মানে পাশা খেলা এক ধরনের, সেই অক্ষয়ী সে দিব্যতি মানে খেলছে, মানে দিব্যতি মানে এখানে খেলা। ঠিক আছে, বা ওই যে মানে পাশা খেলা বা তাস জাতীয় খেলা এইসব। অক্ষয়ী দিব্যতি, যেহেতু দীপ ধাতু আছে সেই কারণে এখানে অক্ষয়ী বা অক্ষানও হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় বিভক্তি হচ্ছে এখানে, সেটা বলা হচ্ছে। আচ্ছা, তারপর বলা হচ্ছে ক্রিয়া বিশেষণে সবসময় ক্লিবলিঙ্গের একবচন হয়। ঠিক আছে, যেমন ধরুন এখানে বলা হচ্ছে যে ত্বম মধুরাম গায়সি, এই যে মধুরামটা কি? ক্রিয়া বিশেষণ। গায়সি যে গান করছে সেটা মধুরাম, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ যখন হবে তখন সবসময় দ্বিতীয় বিভক্তি এবং ক্লিবলিঙ্গের এক বচন হবে। সহজ, খুব সহজ সোজা হিসাব। যেমন শীঘ্রম এতৎ ক্রু, এই যে ক্রুটার বিশেষণটাকে শীঘ্রম, মানে শীঘ্রই করো, এটা শীঘ্রই করো, এই যে দ্রুত যেটা করা, অর্থাৎ তখনই হচ্ছে যে যেহেতু ক্রিয়া বিশেষণ সেই কারণে শীঘ্রম এখানে ক্লিবলিঙ্গের প্রথম আর একবার। তারপরে যেমন এখানে বলা হচ্ছে যে অশ্বাহা দ্রুতম ধাবন্তি, এই দ্রুতমটা কিন্তু ধাবন্তির বিশেষণ। তার মানে ক্রিয়া বিশেষণ যখন হবে তখন সবসময় সেটা দ্বিতীয় বিভক্তি এবং ক্লিবলিঙ্গের একবচন, এটাই। ঠিক আছে, তারপর হচ্ছে অধ্যয় কালাভ্যাম অত্যন্ত সংযোগে, অত্যন্ত সংযোগ বা ব্যাপ্তি বুঝালে এত সময় ব্যাপিয়া এবং এত পদ ব্যাপিয়া এইরূপ অর্থ হইলে অর্ধবাচক ও কালবাচক শব্দের উত্তর ব্যাপ্তিয়ার্থে দ্বিতীয় বিভক্তি হয়। যেমন সহা মাসা মদিতে, সে এক মাস যাবৎ মানে একবার ব্যাপী আসে পড়তে, ব্যাপ্তি অর্থে। ঠিক আছে, ক্রোশম গিরি তিষ্ঠতি, মানে 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 এক ক্রোশ দূরে আর কি ওই যে পর্বত আছে। ঠিক আছে, তো এই যে মানে ব্যাপ্তি বোঝাচ্ছে, অর্থাৎ কালবাচক এবং পথবাচক, অর্ধবাচক এবং কালবাচক। ঠিক আছে, এইসব ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হয়েছে। তারপর বলছে তস প্রত্যন্ত অভিপরি সর্ব উভয়ত, সর্বত শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হয়। আমি কিছু শব্দ আপনাকে লিখে দেই, এগুলো পড়ে লিখে রাখেন, লাগবেন। যে অভিত, অভিতহা, অভিতহা মানে হচ্ছে আহ অভিতহা মানে মানে সামনে, বা দেখেন এখানে লেখা আছে অভিতহা মানে টুয়ার্ডস অন সম্মুখে, বোথ সাইডস বা বিফোর, সম্মুখে, সোজা। অভিতহা মানে সম্মুখে, সম্মুখে, হ্যাঁ ঠিক আছে, সম্মুখে, সম্মুখে, টুয়ার্ডস, অভিত। আচ্ছা, তারপর পরিতহা মানে চতুর্দিকে, চতুর্দিকে, পরিতহা চারিদিকে, মানে চারিদিকে। ঠিক আছে, অভিতহা, চারিদিকে, পরিতহা। সর্বতহা মানে সব দিকে, সব দিকে। সর্বদিকে, সকল দিকে, অভিতহা, পরিতহা, সর্বতহা, উভয়তহা। উভয়তহা মানে উভয় দিকে, উভয় দিকে। সময়া মানে, সময়া মানে হচ্ছে নিকটে। নিকটে, হ্যাঁ সময় হ্যাঁ, নিকটে, নিকষা মানে হচ্ছে ওটাও নিকটে, নিকটে, নিকট। ঠিক আছে, ঠিক আছে। হা মানে হচ্ছে হা ধিক, হা পাপিনম, ধিক পাপিনম, হা, হা পুত্র বীরবাহু। ঠিক আছে, এরকম মানে একটা আছে না, আহ হা কন্যা, মানে তুমি কি করলা। ঠিক আছে, এইসব ক্ষেত্রে হা। তারপরে অভিত পরিত সময় নিকষে হা। প্রতি, প্রতি মানে হচ্ছে দিকে, কোন দিকে যাবে। যেমন অহম গ্রামম প্রতি গচ্ছামি। ঠিক আছে, সাহা নগরম প্রতি গচ্ছতি। ঠিক আছে, নগরের দিকে, এই দিকে মানে প্রতি। তারপর হচ্ছে ইয়াবত, ইয়াবত মানে পর্যন্ত। যে অহম, পর্যন্ত, হ্যাঁ অহম কি কি বলবো, কন্যাকুমারী ইয়াবত গমিষ্যামি, আমি কন্যাকুমারী পর্যন্ত যাব। ঠিক আছে,
যাবত মানে পর্যন্ত, ঠিক আছে। তারপর আছে ধিক, ধিক পাপিনাম, ধিক পাপিনাম, ঠিক আছে। তারপরে ধরুন যে আহ এই শব্দগুলো একটু মনে রাখবেন। তারপরে আরো আছে আহ অন্তরা, অন্তরা, অন্তরা মানে মধ্যে, ঠিক আছে, মানে দুটো বিটুইন, মানে দুটোর মধ্যে। যেমন দুটোর মধ্যে, হ্যাঁ। ওয়াম মাম অন্তরা মানে সাহসী, তোমার আমার মধ্যে সে আছে। এই যে অন্তরা মানে বিটুইন টু, ঠিক আছে। অন্তরেণ মানে বিনা, তোয়াম অন্তরেণ অহম না জীবিস জীবামি, ঠিক আছে? তোমাকে ছাড়া আমি বাঁচবো, এরকম। অন্তরেণ মানে ছাড়া বা বিনা, ঠিক আছে। এই যে শব্দগুলো আমি আপনাকে বললাম, ঠিক না আছে। আরেকটু প্রথম থেকে আরেকবার আচ্ছা, সবগুলো অভিত লিখতে মানে পারবেন? টুয়ার্ডস মানে সামনে, ঠিক আছে। বা আবার বোথ সাইডও হতে পারে, আমরা একটু অভিত মানে সামনে বুঝবো। পরিত মানে চতুর্দিকে, চতুর্দিকে। ঠিক আছে। সর্বত মানে সব দিকে। উভয়ত মানে উভয় দিকে। সময়ানিকষা মানে হচ্ছে নিকটে। হা নিকটে। মানে হচ্ছে হা কন্যা, তম কিম ধিক্কার, কৃতবতী, ধিক্কার। মানে এটা মানে কি বলবো, আহ মানে এরকম যে হা আমি ফেল করেছি বা এরকম। প্রতি মানে দিকে, যেমন অনুতাপ। গ্রামম প্রতি গচ্ছেতি, ঠিক আছে। যাবত মানে পর্যন্ত। একবার বলবেন প্রতি। প্রতি মানে হচ্ছে দিকে, মানে সে গ্রামের দিকে যাচ্ছে, বা সে ওই নগরের দিকে যাচ্ছে, বা সে বাজারের দিকে যাচ্ছে, ঠিক আছে, বা বাজারের প্রতি যাচ্ছে। যাবত মানে পর্যন্ত, ঠিক আছে। ধিক মানে তো ধিক, ধিক করা, ধিক পাপিনাম বা ধিক চৌরাম, এরকম। অন্তরা মানে হচ্ছে দুটোর বিটুইন যখন হয় তখন অন্তরা হয়, দুটোর মধ্যবর্তী। অন্তরেণ মানে ছাড়া বা বিনা। এই শব্দগুলোর আমরা যখন প্রয়োগ করব তখন সেখানে দ্বিতীয় বিভক্তি হয়, ঠিক আছে। যেমন আমরা যদি বলি, একটা উদাহরণ দেই। গ্রামের সামনে নদী আছে, সামনে নদী আছে। এখন এই গ্রামের এখানে যদি আমরা ধরি, তখন স্বাভাবিকভাবে আপনি বলবেন এটা ষষ্ঠী, তাই না? যেহেতু রকার আছে, তাই তো আপনি ষষ্ঠী বলবেন না এটাকে। কিন্তু হ্যাঁ, দেখেন, ষষ্ঠী বলবো। ষষ্ঠী বলবেন, কিন্তু এখানে একটা জিনিস মনে হবে, এখানে সামনে মানে আমরা কি পড়েছি, অভিত, তাই তো। অভিতহ। অভিত। যখন আমি অভিত শব্দের প্রয়োগ করব, তখন আর এটা ষষ্ঠী হবে না। এই অভিত শব্দের পূর্বে হলে এখানে গ্রামম অর্থাৎ দ্বিতীয় বিভক্তির প্রয়োগ করতে হবে। গ্রামম অভিতঃ নদী অস্তি, নদী অস্তি। এই শব্দগুলোর যখনই প্রয়োগ হবে তখনই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ। যদি আমি বলি যে যেমন ধরেন যে উম পিতা ছাড়া পুত্র চলতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে বলতে হবে কি, পিতরম অন্তরেনা পুত্রঃ চলিতুম না শক্নোতি, ঠিক আছে। শক্নস না শক্নোতি। অর্থাৎ এই যে যখন আপনি এই শব্দগুলোর প্রয়োগ করবেন না, করলেই আপনাকে এখানে দ্বিতীয় বিভক্তি প্রয়োগ, আমি কি বোঝাতে পারছি?
যদি আমি বলি যে উদ্যানের সব জায়গায় গাছ আছে, তখন আপনাকে বলতে হবে উদ্যানম পরিতঃ বৃক্ষাঃ সন্তি। সন্তি। বৃক্ষাঃ সন্তি। অর্থাৎ যখনই আপনি পরিতঃ শব্দের প্রয়োগ করেছেন তখনই আপনাকে এখানে দ্বিতীয় বিভক্তি দিতে হবে। ঠিক আছে, যেমন ধরুন এখানে আছে, আপনি একটু দেখে নিন। আহ এই আমরা সমগ্র হেলথ স্টাডির 31 নম্বর পৃষ্ঠায় আসি। দেখেন এখানে লেখা আছে গ্রামম অভিতঃ টুয়ার্ডস দ্য ভিলেজ, মহেন্দ্রম নগরম অভিতঃ টুয়ার্ডস দ্য মহেন্দ্র মাউন্টেন। আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে রাজানাম অভিত অন বোথ সাইড অফ অর বিফোর, মানে এই যে অভিত মানে অনেক গুলো হয়, সেই কারণে এখানে অনেকগুলো অর্থ দিয়েছে। উদ্যানম পরিতঃ মানে রাউন্ড অর অ্যারাউন্ড দ্য গার্ডেন, উদ্যানম সর্বতঃ মানে সব দিক দিয়ে, নদীম উভয়তঃ মানে নদীর উভয়, নদীর উভয় দিকে মানে নদীর মানে নদ্যাহা হবে না, ষষ্ঠী হবে না, উভয়তঃ শব্দ আছে বলে এখানে নদীম উভয়তঃ হচ্ছে, নদীতে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তারপর নিচে দেখেন প্রতি অনু ধিক নিকষা অন্তরা অন্তরণ ইয়াবৎ শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি, অর্থাৎ দিনম প্রতি দয়া করো, অর্থাৎ দিনের প্রতি দয়া করো। এই জন্য যেহেতু প্রতি শব্দে আছে সেই কারণে দিনম হয়েছে। রামম অনুজাত লক্ষ্মণহা, এই যে অনু শব্দের যোগেও কিন্তু হয় বলে অনুজাত বলেছে লক্ষ্মণহা। গ্রামম নিকষা নদী, এই গ্রামের নিকটে নদী, এই গ্রামমটা নিকষা শব্দের প্রয়োগ হয়েছে বলেই কিন্তু গ্রামমে দ্বিতীয় বিভক্তি হয়েছে। সহা ত্বম চ মাম চ অন্তরা উপবিশিত, মানে সে তোমার এবং মামার মাঝখানে বসে আছে, এই জন্য ত্বম চ মাম চ, ঠিক আছে, অন্তরা উপবিশিত, যে ত্বমটাও দ্বিতীয় হয়েছে, মামটাও দ্বিতীয় হয়েছে। তোমার আমার, এখানে তোমারটা ষষ্ঠী হতে পারতো, আমারটা হতে পারতো, সেটা না হয়ে এখানে দ্বিতীয় হয়েছে যেহেতু অন্তরা শব্দ প্রয়োগ হয়েছে। শ্রমম অন্তরেণ জ্ঞানম না লভ্যতে, শ্রম ছাড়া জ্ঞান অর্জন করতে পারবে না। সাহা বনম যাবৎ অনুসরতি, সে বন পর্যন্ত অনুসরণ করে, অর্থাৎ এই যে শব্দগুলোর প্রয়োগে সবসময়ই দ্বিতীয় বিভক্তি প্রয়োগ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসছে আমরা 32 নম্বর পৃষ্ঠায় যাই। কর্ম প্রবচনীয় যোগে, কর্ম প্রবচনীয় যোগে যে সকল উপসর্গ ধাতুর সহিত মিলিত না হইয়া উপপদের ন্যায় প্রযুক্ত হয় তাহাদিগকে কর্ম প্রবচনীয় বলে। উহাদিগের যোগে দ্বিতীয় বিভক্তি হয়, যথা নরাহা দেবান অনু, ঠিক আছে, অতি দেবান কৃষ্ণহা, জপম অনুপ্রাবর্ষাৎ, উপহরিম সুরাহা। এখানে ইংরেজিগুলোর অর্থগুলো হলে আপনি বুঝতে পারবেন, সমস্যা নেই, আপনারা একটু পড়ে নিন। এইটা আমি ইসে চলে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে হা শব্দ আছে এবং উপরি উপরি আছে, তারপরে অধো অধো আছে, এই সব শব্দের যোগে এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আপনারা এখানে কর্মপ্রবচনীয় যোগে শব্দটা একটু পড়ে নিন, এইটা কর্মপ্রবচনীয় যোগে এটা পড়বেন। আমি আপনাদের একটু ট্রান্সলেশনটা বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে পাপিনে ধিক, ঠিক আছে, পাপি শব্দটা হচ্ছে গুণী শব্দের মধ্যে, ধিক তাহলে পাপি নিয়ে এখানে আছে, কিন্তু এরা চতুর্থী বিভক্তি করেছে, কিন্তু ধিক শব্দের যোগে দ্বিতীয় বিভক্তি হবে, ধিক পাপিনাম, যেহেতু গুণী শব্দের মতো সেই কারণে ধিক পাপিনাম হবে। শিশুহু সানন্দেন ক্রীডতি, এখানে বলুন তো সানন্দেন কি হবে? সনন্দম, সানন্দম, কারণ এটা ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ বলেই এখানে আনন্দ। সানন্দম হয়েছে। এটা হচ্ছে ক্লিবলিঙ্গের প্রথম আর এক বচন হয়েছে। দেবাহা বিষ্ণুহ অনু, এই যে দেবাহা অনু আছে সেই কারণে বিষ্ণুম অনু। সহা গ্রামে অধিবসতি, তাহলে এখানে কি হবে? গ্রামম, গ্রামম হবে। গ্রামম অধিবসতি, যেহেতু অধিপূর্বক বল ধাতু আছে। পর্বতস্য পরিতঃ বনম, তাহলে এখানে কি হবে? পরিতহ মানে চতুর্দিকে। হ্যাঁ, তাহলে পর্বত, তাহলে এখানে পর্বতস্থ হবে না, পর্বতম পরিতঃ হবে। পরিবর্তন হবে, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, তাহলে ঠিক এইভাবেই আমাদের এই হোমওয়ার্কটা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। তাহলে আগামী ক্লাসে এই হোমওয়ার্কটা থাকলে আপনারা সবাই কমপ্লিট করে দেবেন।
হ্যাঁ, তাহলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন যদি থাকে করবেন, নাহলে আমরা শেষ করব। যদি কবি প্রশ্ন হয় কৃপায় পৃচ্ছতু, নচেৎ সমাপয়াম। স্যার যে বইটা কিনতে বলেছিলেন, হুম হুম যে বইটা কিনতে বলেছিলেন এবং দেখতে বলেছিলেন, হুম হুম যে আহ, বিপুল স্যারের হুম হুম। বি- বি- বিপুল স্যারের যে বইটা হ্যাঁ কিনে দেখতে পড়তে বলেছিলেন, যে উল্টে পাল্টে দেখেন, এটা আপনাদের শিখার জন্য লাগবে, আমাদের এইটার জন্য লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এই এইখানে এই যে পা দিয়ে ধরুন 2/3/46, এই যে ইয়েগুলো দেওয়া আছে, সূত্রগুলো দেওয়া আছে। আচ্ছা, আপনি ক্লাস শেষে আমাকে ফোন দিন, আমি ওই বইয়ের বিষয়ে আমি আপনাকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কালকে আগে, একবার হ্যাঁ জানি, হ্যাঁ হ্যাঁ, কল ঠিক করবো, আছে। বুঝে দেবো। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। রামকৃষ্ণায় নমঃ। नमस्कार। নমস্কার।